তুমি কি কখনো ভেবে দেখেছো জাপানের শিক্ষার্থীরা এত কেন স্মার্ট? কিভাবে তারা তাদের সামাজিক বিষয় থেকে পার্সোনাল ইনফরমেশন সবকিছুই মাথায় গেঁথে রাখে? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন 5টি ট্রিক্স যেগুলো ফলো করে আজ জাপান পৃথিবীতে এত উন্নত একটা দেশ হয়ে উঠেছে। যেগুলো ফলো করে আজ জাপানের প্রত্যেকটা স্টুডেন্ট এআই থেকে শুরু করে ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলেছে। আমার এই প্রত্যেকটি ট্রিক্স কিন্তু কোনো মন গড়া গল্প নয়। এই প্রত্যেকটি ট্রিক্সের পেছনে আছে কিছু সায়েন্টিফিক রিসার্চ এবং কিছু পরিকল্পনা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি শুভজিৎ এবং তোমরা দেখছো আসল জীবন। জাপানের প্রত্যেকটা শিক্ষার্থী তাদের সিলেবাস এত সুন্দর করে মনে রাখে। আসলেই কি মনে রাখা এত সহজ, নাকি এটা তাদের কোনো জেনেটিক প্রভাব? না, তেমনটাই কিছুই নয়। তারা ছোটবেলা থেকেই তাদের বাবা মার কাছে পায় এই 5টা ট্রিক্স, যেগুলো ফলো করার ফলে তারা নিজেদের মধ্যে এমন কিছু স্কিল ডেভেলপ করে ফেলে যেগুলো ফলো করলে তুমিও তাদের মতোই সমস্ত কিছু মনে রাখতে পারবে, জাস্ট লাইক আ এসএসডি কার্ড। আর সবচেয়ে ভালো খবর কি জানো? এই 5টি ট্রিক্স শুধু পড়াশোনার সিলেবাসের জন্য নয়, তোমার পার্সোনাল লাইফ, তোমার রিলেশন, তোমার সোসাইটি সবকিছুতেই তোমাকে হেল্প করবে। সবকিছু মনে রাখতে তোমাকে সাহায্য করবে। জীবনের যে কোনো পর্যায়ে গিয়েও তোমার মনে হবে এই 5টি ট্রিক্স তোমার জীবনে খুবই কাজে লাগছে। তো ট্রিক্স নাম্বার 1, অ্যাক্টিভ রিকল, যাকে বাংলায় বলা হয় বারবার মনে রাখা। অ্যাক্টিভ রিকল এই শব্দের অর্থ হলো তুমি যেটা পড়ছো সেটা নিজের মধ্যেই মনে রাখা। তোমার সঙ্গে এমন কি কখনো মনে হয়েছে যে আমি তো বারবার পড়ছি বা কোনো জিনিস বারবার আমি দেখছি কিন্তু আমার মনে থাকছে না? আসলে এটা তোমার দোষ নয়, তোমার মস্তিষ্কের দোষ। আমাদের ব্রেন হলো 1 নম্বরের ফাঁকিবাজ। আমাদের ব্রেন কোনো কঠিন কিছু দেখলেই সেটা থেকে ব্যাকে ফিরে আসে। তাই আমাদের এমন কিছু করতে হবে যেটা ব্রেনের উপর প্রেশারও পড়বে না, অথচ ব্রেন ভালোভাবেই মনে রাখবে। আর তার জন্য এই অ্যাক্টিভ রিকল ট্রিক্সটি তোমার খুবই কাজে লাগবে। তোমরা যেটা একবার পড়বে সেটা বারবার নিজের মাইন্ড দিয়ে, নিজের মন দিয়ে বারবার আইডেন্টিফাই করার চেষ্টা করো। জাপানি শিক্ষার্থীরা এই কৌশলটা সব থেকে বেশি প্রয়োগ করে। তোমার কি মনে হয় তুমি কোনো বিষয় একবার পড়ে নিলে আর সেটা তোমার সারা জীবন মনে থাকবে? না বন্ধু, একদমই নয়। তুমি যেটা আজকে পড়ছো সেটা তুমি কয়েকদিন পরে আরেকবার রিপিট করতে পারো। অর্থাৎ আজ তুমি 1 থেকে 10 পর্যন্ত কোনো একটা চ্যাপ্টার পড়লে সেটা তুমি 1 সপ্তাহ পর আবার রিপিট করতে পারো, আর তার 2 সপ্তাহ পর আবার রিপিট করতে পারো। এভাবে এই রিপিটেশনের মাধ্যমে তোমার ব্রেন সেটাকে ক্যাচ করে নেবে। অ্যাক্টিভ রিকল তোমাকে শেখায় তুমি যেটা বইয়ে পড়ছো সেটা শুধুমাত্র তুমি চোখে দেখে পড়ছো, কিন্তু সেটা যদি তুমি বই পড়ার পরে নিজের মাইন্ডের মধ্যে ঘোরাতে থাকো এবং বারবার নিজেকে প্রশ্ন করতে থাকো সেই রিলেটেড, তাহলে সেটা তোমার মাথায় একদম গেঁথে যাবে। একটা গবেষণার মাধ্যমে জানা যায় যে তুমি যদি শুধুমাত্র বই পড়ো তাহলে তোমার 20 থেকে 30% সেটাই মনে থাকবে, কিন্তু যদি তুমি বারে বারে অ্যাক্টিভ রিকল পদ্ধতিটাকে ব্যবহার করতে পারো তাহলে তোমার প্রায় 70 থেকে 80% সিলেবাস মনে থাকবে। টেকনিক নাম্বার 2, স্পেস রিপিটেশন বা বিরতির পুনরাবৃত্তি। তুমি তোমার ভুলে যাওয়ার অভ্যাসটাকে চেঞ্জ করতে পারো এই স্পেস রিপিটেশন পদ্ধতিটাকে ব্যবহার করে। তুমি হয়তো ভাবছো যে তুমি অনেকক্ষণ ধরে পড়েছো, কিন্তু একবার গুনে দেখো তো সেই পড়ার সময়টা একবারই। আর এটাই হলো তোমার করা সব থেকে বড় ভুল, যেটা জাপানি শিক্ষার্থীরা একদমই করে না। তারা একটা পড়া একবার পড়ে ছেড়ে দেয় না, তারা বারবার পড়ে, কিন্তু একটানা নয়। তারা ব্রেক নেয়। তারা ব্রেক নিয়ে কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ ব্রেক নেয়, আবার কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ ব্রেক নেয়। এভাবে তাদের মাথাতে চাপও পড়ে না আর তাদের পড়াটাও কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমরা ইন্ডিয়ান স্টুডেন্টরা কি করি জানো? একেবারে মনস্থির করে ফেলি এবং পড়াশোনা শুরু করি, এবং তার ফলে আমাদের ব্রেনে যে প্রেশার সৃষ্টি হয় তার ফলে আমরা সবকিছুই ঘেটে ঘ করে দিই এবং এন্ড অফ দ্য ডে আমাদের কিছুই মনে থাকে না। ঠিক এখানেই আমাদের থেকে এগিয়ে জাপানি স্টুডেন্টরা। জাপানি শিক্ষার্থীরা এটা করে না। জাপানি স্টুডেন্টরা একটা পদ্ধতি ব্যবহার করে। তারা মোবাইলে কুইজলেট নামে একটা অ্যাপ ব্যবহার করে। সেখানে তারা প্রত্যেকটা বিষয় যেগুলো তাদের মনে রাখতে হবে 1 2 3 4 5 এইভাবে কার্ড সিস্টেম করে রাখে। যে বিষয়গুলো তাদের মনে রাখতে হবে সেই কার্ড অনুযায়ী তারা সিলেক্ট করে রাখে, এবং তারপর যেগুলো তারা দ্রুত ভুলে যাচ্ছে সেগুলো আগে রাখে, সেগুলো বেশি প্র্যাকটিস করে, আর যেগুলো তারা মনে রাখতে পারছে সেগুলোর সংখ্যা কমিয়ে দেয়। এর ফলে তাদের উপর প্রেশারটাও কমছে আর যেগুলো মনে রাখার সেগুলো মনেও রাখছে। মানুষের মস্তিষ্ক এই মনে রাখার ব্যাপারটাকে একটা সুন্দর প্যাটার্নে সাজিয়েছে। এবিংহাউস ফরগেটিং কার্ড নামে একটা গবেষণায় বলছে এই স্পেস রেপিটেশন ট্রিক্সটি মানুষের ভুলে যাওয়ার ক্ষমতাকে প্রায় 90% কমিয়ে এনেছে। জাপানিরা জানে মেধা বা মনে রাখার ক্ষমতা এগুলো জন্মগত নয়, এগুলো প্র্যাকটিসের একটা কঠোর ফল। টেকনিক নাম্বার 3, ভিজুয়াল মেমোরি
বা চিত্রভিত্তিক স্মৃতি। জাপানি শিক্ষার্থীরা কেবলমাত্র চোখ দিয়ে নয়, তারা মস্তিষ্ক দিয়েও অনুভব করে। আমাদের মস্তিষ্ক খুবই চালাক ভাই, এটা শব্দের থেকে বেশি প্রতিচ্ছবি বা ছবি বেশি মনে রাখতে পারে। একটা সায়েন্টিফিক গবেষণায় জানা গেছে মানুষের মস্তিষ্ক লেখার থেকে বেশি ছবি 65% বেশি মনে রাখতে পারে। জাপানি শিক্ষার্থীরা ঠিক এই পয়েন্টটাকেই কাজে লাগায়। তারা বইয়ের টেক্সটের থেকে বেশি তাদের ম্যাপ, ভিজুয়াল স্কেচ, পেন্টিং, ড্রয়িং এগুলোকে বেশি কাজে লাগায়, ফলে তাদের মেমোরি আরো বেশি স্ট্রং হয়। আমাদের মস্তিষ্ক ঠিক একটা হাইটেক ক্যামেরা বা হাইটেক একটা মেশিনের মতো। আমরা টেক্সটের থেকে যখন বেশি ছবি, ভিডিওস এইগুলোর মাধ্যমে কোনো তথ্য সংগ্রহ করে রাখি, তখন আমাদের মস্তিষ্ক টেক্সটের থেকে বেশি ছবিগুলোকে সংগ্রহ করতে পারে এবং দীর্ঘমেয়াদীভাবে সেগুলোকে স্টোর করে রাখতে পারে। উদাহরণ হিসেবে শরীরের রক্ত চলাচল ক্ষমতা মনে রাখার বিষয়টাকে আমরা একটা স্কেচের মাধ্যমে মনে রাখতে পারি। ধরো হার্ট থেকে রক্ত যাচ্ছে, এটা আমরা একটা লাল কালার দিয়ে ড্র করে রাখতে পারি, আর রক্ত আসছে এটা একটা ব্লু কালার দিয়ে বা গ্রিন কালার দিয়ে আমরা সেটা ড্র করে রাখতে পারি। তাই আমরা এই টপিকটা যখনই বের করব তখন আমাদের চোখের সামনে ভেসে উঠবে সেই ড্রয়িংটা, এবং যার মাধ্যমে খুব সহজেই আমরা সেই বিষয়টাকে ক্ল্যারিফাই করে তুলে নিতে পারবো। টেকনিক নাম্বার 4, মাইক্রো লার্নিং। তুমি যদি ভেবে থাকো যে ভাই আজকে তো আমি আমার মাইন্ডটা একদম সেট করে নিলাম, একদম কঠোর পরিশ্রম করে টানা 2-3 ঘন্টা পড়ে যাব, এবং যদি আমি 2-3 ঘন্টা না পড়তে পারি তাহলে আমার জীবনে কিছুই হবে না। বাট ব্রো, সেখানেই তুমি ভুল করছো। জাপানি শিক্ষার্থীরা কি করে জানো? তারা কখনোই টানা 2 থেকে 3 ঘন্টা পড়ে না। তারা সেই পড়ার মাঝে ব্রেক নেয়। তারা তাদের যে পড়ার সিলেবাসটা সেটা কয়েকটা ভাবে ভাগ করে নেয় এবং তাদের টাইম সেট করে। তারা প্রথমে কিছুটা পড়ে, তারপরে কিছুটা ব্রেক নেয়, তারপরে আবার কিছুটা পড়ে, তারপরে আবার কিছুটা ব্রেক নেয়। আর এইভাবে যখন তুমি তোমার ব্রেনের উপর কোনো প্রেসার দিচ্ছ না, কোনো চাপ ক্রিয়েট করছো না, তখন তোমার ব্রেন সেগুলোকে খুব সহজভাবে, খুব ভালোভাবে ও নিখুঁতভাবে মনে রাখে। আর এই টপিক থেকে এসেছে একটা গুরুত্বপূর্ণ টেকনিক, যার নাম হলো প্রোমোটারি টেকনিক। প্রোমোটারি টেকনিকে বলা হয় যে তুমি কোনো বিষয় 25 মিনিট টানা করলে বা পড়লে, তারপরে 5 মিনিট ব্রেক নাও। আর এই যে টানা 25টা মিনিট তুমি পড়লে, এটাকে বলা হয় একটা প্রোমোটারি সেশন। এবং তারপরের একটা প্রোমোটার সেশন তুমি করতে পারো 20 মিনিটের বা 30 মিনিটের বা 40 মিনিটের, তারপরে আবার একটা ছোট্ট ব্রেক নিলে। এভাবেই 4টে প্রোমোটারি সেশন যখন এক জায়গায় হয় তাকে বলা হয় একটা প্রোমোটারি ব্রেক। এভাবে প্রোমোটারি ব্রেক নিতে নিতে তুমি যখন একটা পুরো টপিক ক্লিয়ার করো, তার ফলে তোমার ব্রেনে কোনো রকম চাপ সৃষ্টি হয় না, বরং তোমার মনোযোগও বাড়ে এবং রিটেনশন শক্তিও ডেভেলপ হয়। এখন ধরো তুমি কোনো বিষয় 1 ঘন্টা পড়তে যাও, কিন্তু পরে তখন সেটা 2 ভাগে ভাগ করো। প্রথমের 25 মিনিট পড়লে এবং তারপরে 10 মিনিট বা 5 মিনিটে ব্রেক নিলে, তারপরে 25 মিনিট আবার পড়লে, তারপরে আবার কিছুটা ব্রেক নিলে। এই ব্রেক সিস্টেমটা তোমার ব্রেনকে বোর হতে দেয় না এবং প্রত্যেকটা সেশনে তুমি নতুন কিছু ফিল করো এবং নিজেকে নতুন কিছু দিতে পারো। এভাবেই তোমার ব্রেন বোর না হয়ে, প্রেসার ক্রিয়েট না করেই তুমি সম্পূর্ণ সিলেবাসটাই শেষ করে ফেলো। টেকনিক নাম্বার 5, টিচ টু লার্ন। এই কথাটার অর্থ হলো শেখো এবং শেখাও। জাপানি শিক্ষার্থীরা কি করে জানো? তারা শুধু নিজেরা শেখে না, পরিবর্তে তারা অপরকেও শেখায়। আমরা কোনো একটা বিষয় পড়লাম, সেটা নিজের মধ্যেই রাখলাম, ভাই এন্ড অফ দ্য ডে আমরা সেটা ভুলে যাই। আর ঠিক এই জায়গাটাই জাপানি স্টুডেন্টরা মাত দিয়ে দেয়। জাপানি স্টুডেন্টরা এই ভুলটা করে না যে তারা যেটা শেখে সেটা নিজের মধ্যেই রাখে। তারা যেটা শেখে, যেটা পড়ে, যেটা নিজের মধ্যে গ্রহণ করে, তারা স্কুল থেকে বেরোনোর পরে সেটা বন্ধুদের সাথে আলোচনা করে, তারা নিজেদের ফ্রেন্ড সার্কেলে, পরিবারের লোকজনের কাছে, বাবা মার কাছে, ভাই বোনের কাছে সেগুলো শেয়ার করে। এর ফলে কি হয় জানো? তাদের লার্নিং ক্ষমতা এবং বোঝানোর ক্ষমতা দুটোই বৃদ্ধি পায়। একটা গবেষণায় কি বলেছে জানো? যদি কোনো বিষয় তুমি একটা 5 বছরের শিশুকে বোঝাতে পারো, তাহলেই তুমি সেই বিষয়টা নিজের মধ্যে 100% গ্রহণ করতে পেরেছো। আর যদি তুমি সেই শিশুটাকে বোঝাতে অক্ষম হও, তাহলে ভাই খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে তুমি সেই বিষয়টা বোঝোনি বা সম্পূর্ণ ক্লিয়ার নয়। তাই কোনো কিছু শেখার পরে নিজের মধ্যে রেখো না, চেষ্টা করো একটা ফ্রেন্ড গ্রুপ বানাতে। এন্ড অফ দ্য ডে সবাই মিলে এক জায়গায় হয়ে একে অপরের এক্সপিরিয়েন্স শেয়ার করতে। আর কথাই তো আছে, শিক্ষা শেয়ার করলে কোনোদিন কমে না, পরিবর্তে সেটা বাড়ে। তাই কোনোদিন শিক্ষা পাওয়ার পরে সেটা নিজের মধ্যে রেখো না, সব সময় সেটা শেয়ার করার চেষ্টা করো, কাউকে বোঝানোর চেষ্টা করো। আর পড়াশোনা মনে রাখার মূল উপায় কি জানো? আজ তুমি লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টার পড়লে, সেটাকেই তুমি একটা কোনো ফ্রেন্ডকে বোঝালে বা তোমার বোনকে কাছে রেখে বোঝালে, তাহলে সেটা দেখবে একটা দীর্ঘমেয়াদী সময় পর্যন্ত সেটা তোমার মনে থাকবে। আর আজকের আমার বলা যে 5টা পয়েন্ট, সেটা শুধুমাত্র সিলেবাসের মধ্যে নয়, সেটা তোমার সম্পূর্ণ জীবনেই কাজে লাগবে। তো বন্ধুরা,
আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করা যাক। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর এই চ্যানেলে এই ফেস রিভিল করলাম আমি এই প্রথম, তাই যদি কোনো ভুল এবং ত্রুটি থেকে থাকে তাহলে ছোট ভাই বা বড় দাদা হিসেবে ক্ষমা করতে পারো। নেক্সট টাইমে আমি চেষ্টা করব তোমাদের জন্য আরো বেটার কন্টেন্ট ক্রিয়েট করতে। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, লাভ ইউ।